বিষয়টিকে অবহিত করা, সাথে সাথে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আমাদের প্রদেশে এই সম্পর্কিত বিষয়ের দাবি এটা আমরা তুলে ধরার উদ্দেশ্যে এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা লক্ষ্য করছি বিশেষত গত 12 বছর যাবত দেশে আদিবাসী কল্যাণ ও দরদের ভান করে আরএসএস, বিজেপি, মোদী শাহরা যে দিনটি কাটিয়ে দিচ্ছে, এই রাজ্য সরকারও একই ধারায় 8 বছর ধরে চালিয়ে যাচ্ছে। এরই অনেক উদাহরণ আছে, আমি বেশি সব বিষয়ে আজকে যাবো না, শুধু নির্দিষ্টভাবে যেটা বলতে চাই, একটা উদাহরণ হচ্ছে ব্লু সেটেলমেন্ট। আপনারা জানেন সকলে যে মিজোরামের কিছু ব্লু জনগোষ্ঠীর মানুষ, প্রধানত রিয়াং সম্প্রদায়ের মানুষ, তারা ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন তারা শরণার্থী শিবিরে ছিল। এই সমস্যা নিরসনে নানা চেষ্টা নানা সময়ে হয়েছে। মোদী শাহরা এরা ত্রিপুরার আদিবাসীদের মধ্যে তাদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবং আরএসএস এর সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে আজকের যিনি মথা সুপ্রিমো, ওনাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাবেন উদ্দেশ্যে ভূদের নিয়ে একটা ত্রিপুরায় সেটেলমেন্ট করা, তাদেরকে পুনর্বাসন দেওয়া, একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটা ছিল 650 কোটি টাকার একটা প্যাকেজ। এই সময়ের মধ্যে আমি লিখিতভাবে আপনাদেরকে দিয়ে দেব, শুধু মূল কতগুলি বিষয় উল্লেখ করছি। এতে এই চুক্তিতে ছিল 2 বছর প্রতিটা পরিবার যারা পুনর্বাসন দেওয়া হবে তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা নগদ সাহায্য আর এককালীন 6 লক্ষ টাকা। সাথে তাদের জন্য বরাদ্দ হয়েছিল 30/40 বর্গ ফুট একটা বাউন্ডারি সহ একটা ঘর নির্মাণের জন্য 1.5 লক্ষ টাকা। তাদের অভিজ্ঞতা, রাজ্যবাসীর অভিজ্ঞতা, আদিবাসী জনগোষ্ঠীর মানুষের অভিজ্ঞতা এবং আমরা এই সময়ের মধ্যে রাজ্যের 13টা ব্লু সেটেলমেন্ট ক্যাম্পে আমি সহ আমাদের সভাপতি আসছে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, আমরা সেই জায়গাগুলোকে পর্যবেক্ষণ করে যে তথ্য আমরা সংগ্রহ করেছি, এতে এটা নির্দিষ্টভাবে আমরা বলতে চাই, সময় অনেক বেশি লাগবে, না হয় আমরা কোন ক্যাম্পে কত ডিটেল আমরা আপনাদেরকে দিতে পারতাম, সময়টা অনেকটা বেশি লেগে যাবে, পরে সেই জায়গাতে আমরা যাচ্ছি না, প্রয়োজনে আমরা পরবর্তী সময়ে সেটাও আমরা উল্লেখ করব। 6 লক্ষ টাকা কেউ পায়নি, বেশ কিছু পরিবার সকলেরা 4 লক্ষ টাকা করে পেয়েছে। 5,000 টাকা করে মাসিক এটা কেউ পায়নি, বেশ কিছু পরিবার 4,000 করে পেয়েছে, আবার কেউ কেউ তারও কম পেয়েছে, কেউ ভাগ দিয়েছে, যারা ভাগ বসায় সেগুলি নির্মাণের 1.5 লক্ষ টাকা। ওই সময়কার বাজার দর অনুযায়ী বা একটা দুর্গম, সকল সেটেলমেন্ট হচ্ছে সবটা দুর্গম অঞ্চলে, সেই দুর্গম অঞ্চলে পরিবহনের যে ব্যয়, সে ব্যয় মেটাতে গিয়ে 1.5 লক্ষ টাকায় আলুর ঘর নির্মাণ সম্ভব হয়নি। যাই হোক, তারা তার মধ্যেও করেছে এবং একটা বিরাট সংখ্যক মানুষ সেখানে তারা বসবাস করছে। বিনামূল্যে রেশন দেওয়ার কথা, রেশনের উল্লেখ ছিল চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ
ইত্যাদি ইত্যাদি। কিন্তু কয়েক মাস এই সমস্ত সামগ্রী কিছু কিছু পেলে পরেও রেশন কার্ডধারীরা এটা পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায় এবং শুধু চাউল আর লবণটাই পাচ্ছিল এও গত 25 সালের অগাস্ট মাস পর্যন্ত। 5,000 টাকা সেটা 25 সালের অগাস্ট মাস পর্যন্ত তারপর বন্ধ হয়ে যায়। এবং আশ্চর্যের সাথে আমরা লক্ষ্য করলাম এডিসি নির্বাচন ঘোষণা হওয়ার প্রাককালে আবার প্রতিটা পরিবারে 1 মাসে 5,000 টাকা, 7 মাসের মধ্যে বকেয়া মধ্যে 1 মাসে 5,000 টাকা প্রেরণ করা হয়েছে। এটা পরিষ্কার ভাবে বোঝা যায় এডিসি নির্বাচনের দাদন উপলক্ষে সে টাকা দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যেটা ছিল এরা যাতে বেঁচে বর্তে থাকে যাচ্ছে, মনমোহন সিং সরকারের আইন মোতাবেক তাদেরকেও প্রতিটা পরিবারকে 4 হেক্টর করে চাষের জমি দেওয়ার কথা। একটি পরিবারকেও তা দেওয়া হয়নি। এছাড়া রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসক নিয়োগ, ক্যাম্পের কাছে স্কুল নির্মাণ, বিদ্যুতায়ন, পরিশোধিত পানীয় জল এর সবই দূরস্থ। কিছু স্কুল হয়েছে শিক্ষক নেই, পড়াশোনার সুযোগ নেই। সরকার দাবি করছে 1 লক্ষ স্কুল করেছে। আপনারা খোঁজ নিতে পারেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি 1 লক্ষ স্কুল কিছু কিছু হয়েছে, স্বীকার করার সুযোগ নেই। আরো কিছু কিছু অনুমোদন আছে, কিন্তু 1 লক্ষ স্কুলের সুযোগ তারা পাচ্ছে। আদিবাসীদের মধ্যেও রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে প্রভাবশালীরা 1 লক্ষ স্কুলের সুযোগ পাচ্ছে। এসবের ফলশ্রুতিতে যেটা উল্লেখ করার বিষয়, আদিবাসীদের মধ্যে বিশেষ করে রিয়াং শরণার্থী যারা সেটেলমেন্ট হচ্ছে, তাদের পরিবারে কর্মক্ষম শিক্ষিত অর্ধশিক্ষিত যুবক যুবতী এই রাজ্যে বেঁচে থাকতে না পেরে পরিবার পরিজনদের ভরণ পোষণ করার দায় মাথায় নিয়ে নিজেদের জীবিকা নির্বাহ, নিজেদের ক্ষুধাবৃত্তি এসবের দায় মাথা নিয়ে রাজ্যান্তরী হয়েছে, কেউ কেউ বিদেশেও পাঠিয়ে দিয়েছে। যে কোনো ধরনের কাজ অধিকাংশই হচ্ছে একেবারে নিম্নমানের কাজ, বেশি পরিশ্রমের কাজ, সেই অনুযায়ী অর্থ উপার্জন করতে পারছে না, নিজেরাই খেয়ে পরে থাকতে পারছে না, কোথায় কোন পরিবারে সাহায্য করবে। ইতিমধ্যে অনেক রিয়াল ছেলে মেয়ে সেখানে বিদেশে এবং আমাদের দেশে প্রাণ চলে গেছে। অর্থের অভাবে তাদের দেহটা পর্যন্ত এই রাজ্যে আনা যায়নি, পরিবারগুলির মৃতদেহটাও দেখার সুযোগ পায়। সবকিছু আরোহণ করছে। এখন এই নাটকের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য সত্যতা বেরিয়ে এসেছে। যাই হোক, আমরা এই দাবি করছি। এর সাথে এগুলির সাথে যেহেতু সম্প্রতি আমাদের সামনে নির্বাচন, আজকে ধর্মনগরের প্রচার শেষ হচ্ছে এবং এই নির্বাচন সামনে, সেই নির্বাচনকে সামনে রেখে আর সঙ্গে শুধু একটি কথা যেটা উল্লেখ করতে চাই যে আপনাদের মতের এবং রাজ্যবাসীর কাছে প্রশ্ন হয়তো সঙ্গত ভাবে আসবে। এই নির্বাচনের পূর্বেই আমরা এই দাবিটা করছি। দাবিটা করছি এই কারণে যে এই দুটি নির্বাচন আমাদের রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী আমাদের রাজ্যের নূতন বর্তমান প্রজন্ম এবং নূতন যে প্রজন্ম তাদের ভবিষ্যৎ এই নির্বাচনে নির্ভর করবে। ফলে আদিবাসী এলাকার উন্নয়ন, রিয়াং শরণার্থীদের পুনর্বাসন, এর সবকিছু এই নির্বাচনের সাথে জড়িত। ফলে এই নির্বাচনে আমরা যেটা আগেও দাবি করেছি, আবারও দাবি করেছি, আমাদের আশঙ্কা ক্রমশ ফলীভূত হচ্ছে যে নির্বাচনে নির্বাচন মন্ডলী কি ধর্মনগর কি এডিসিতে
নির্ভয়ে এবং স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এই সন্দেহ দিনকে দিন রাজ্যবাসীর যেমন বাড়ছে, আমাদের বাড়ছে নানা ঘটনার মধ্য দিয়ে। আমি সেই সমস্ত বিষয়ে দিতে চাইছি না, লিখিত নাম দিয়ে দিই। আমরা রাজ্য নির্বাচন পরিচালকদের কাছে এবং আরক্ষা প্রশাসনের কাছে দাবি করছি, এই সময়ে সর্বত্র এডিসি এলাকা সর্বত্র নিরাপত্তা বিধান সুনিশ্চিত করা, আর মানুষ যাতে ভোটাররা যাতে ধর্মনগরী হোক, এডিসিটি হোক, নির্ভয়ে তাদের যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার নিশ্চয়তা প্রদান। সাথে আমরা ধর্মনগরের নির্বাচন সহ এডিসি এলাকার সকলের কাছে আমরা আবেদন করব, আর অলিক স্বপ্নের পিছনে ঘুরে আর কোন সময় নষ্ট নয়। চরম আদিবাসী বিদ্বেষী বিজেপিকে মুখের মতো জবাব দিতে হবে। এদের কোন অধিকার নেই। এরা এডিসির স্বয়ং বিরোধিতা তারা করেছে, তাদের প্রথম প্রধানমন্ত্রী বিরোধিতা করেছে। এরা গোটা ভারতবর্ষে প্রমাণিত করেছে এরা চরম আদিবাসী বিদ্বেষী। আমি যে উপমা উদাহরণগুলো করতে চাই না, এটা প্রমাণিত করেছে। এছাড়া যারা এডিসি দীর্ঘদিন চালিয়েছে স্বজন পোষণ এবং দলবাজি করেছে, এদেরকেও নয়, এদেরকে প্রত্যাখ্যান করে সামগ্রিকভাবে এদেশে যেটা প্রমাণিত হয়েছে, আমাদের রাজ্য প্রমাণিত করেছে, জনকল্যাণই বলুন, অধিকাংশ মানুষের স্বার্থ রক্ষাই বলুন, আর আদিবাসী কল্যাণই বলুন, এই ক্ষেত্রে যতটাই করা হয়েছে সবই হয়েছে জাতীয় কংগ্রেসের হাত ধরে। এডিসি গঠন থেকে শুরু করে আমাদের রাজ্যে যা কিছু আদিবাসীদের অধিকার থেকে শুরু করে যা কিছু, এই জাতীয় কংগ্রেসের অবদানকে এটি কোন ক্ষেত্রে স্বীকার করার কোন রকম সুযোগ নেই। তাই আজকে এটা অনুভব করতে হবে এই দেশের মূল জাতীয় গণতান্ত্রিক যে স্রোতধারা, একে শক্তিশালী করার মাধ্যমে আদিবাসী জনগণের যে সমস্যা, এই সমস্যার সমাধান করা সম্ভব। আর দেশের সমস্যার সমাধান করার বিকল্প কোন রাস্তা নেই, এগুলি প্রমাণিত বলে কথা বলতে চাই না। ফলে এই নির্বাচনে কংগ্রেসের 27টা আদিবাসী 27টা কেন্দ্রীয় কংগ্রেসের প্রার্থী আছে, কংগ্রেসের সমর্থিত টিপিপির প্রার্থী আছে একটি আসনে। এই সবকটি আসন সহ ধর্মনগরে নির্বাচন মন্ডলে কংগ্রেসকে সমর্থন জোগানোর মধ্য দিয়ে এই রাজ্যে দুর্নীতি পরায়ণ, অত্যাচারী, আমাদের রাজ্যে অরাজকতা সৃষ্টিকারী বিজেপি জোটের যে সরকার, সেই সরকার তাদের জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে, তাকে ছড়ানোর যে ক্ষেত্র, সেটা শক্তিশালী করা প্রশ্নেই এই ভোটাধিকার মানুষ প্রয়োগ করবে, এই আশা ভরসারে